নির্বাচনের পর জামাত তাদের একটা অকল্পনীয় মিশন সফল করতে পেরেছে। এটা জামাত চিন্তা করেনি যে এটা সফল হবে। হ্যাঁ, সফল হয়েছে। মাত্র 10 দিনের মধ্যে জামাত এই মিশনটা সফল করতে পেরেছে। 10 দিন সময় লেগেছে। কি চমৎকার দুটি খবর আপনাদের জন্য নিয়ে এসেছি। এরকম দুটি নিউজ পৃথকভাবে এসেছে। এর ভিতরে প্রথম নিউজ সেটি ওইভাবে এখনো ভাইরাল হয় নাই। দ্বিতীয়টি ভাইরাল হয়েছে। প্রথমটি একটি গোপন সূত্রে পাওয়া গেছে। হাসিনা পালায় গেছে, হাসিনা তো বাইচে গেছে, যাক মুদি জায়গা দিছে, আপনাদের কে জায়গা দিব আমি জানি না। 50 বছর লাগবে না, 50 মাসও লাগবে না, আপনাদের বিচারে এটা হয়ে যাবে ইনশাআল্লাহ। একটা প্রমাণও বের করতে পারেনি। এই আওয়ামী লীগ আজীবন গুজব ছড়িয়েছে ক্ষমতা থাকার সময়, ক্ষমতা থেকে যাওয়ার পরেও তারা একদম সমান তালে গুজব ছড়াচ্ছে। বিদেশে বসে, দেশে বসে, বিদেশে বসে নমিতারা গুজব ছড়াচ্ছেন, আর দেশে বসে এই ধরনের নাদিম মাহমুদ, প্রথম আলোর কলামিস্টের মতো দালাল আহরা হোসেন, বর্তমানে আলাপ নামে একটা ইউটিউব খুলে সেখানে বিভিন্ন গেস্টমেশ ডাকে, এই তারা সুশীলতার মুখোশের আড়ালে আওয়ামী লীগের দালালি করতেছেন এবং অনবরত ফেসবুকে মিথ্যা খবর প্রচার করতেছেন। উনিও যে ভাব সম্প্রসারণ করেছিলেন যে এমন জীবন তুমি করিবে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন, আপনারাও তো এই একই ভাব সম্প্রসারণ করেছেন। তাহলে উনি ওখান থেকে কি নিল আর আপনারা ওখান থেকে কি নিলেন? সিরাজগঞ্জে আজকে আওয়ামী লীগ বিএনপি দুই পক্ষের মারামারিতে বিএনপির 2 জন মারা গিয়েছে। এই আওয়ামী লীগকে বাংলাদেশে জায়গা দেওয়ার আগেই যদি এই অবস্থা হয়, আর বাংলাদেশে যদি একবার স্পেস করে নিতে পারে আওয়ামী লীগ, তাহলে বিএনপির অবস্থা কি হবে প্রাথমিকভাবে এ থেকেই ধারণা করতে পারি আমরা। এই সমস্যাটা হলো ওনারা খুব উদার রাজনীতি করেন হাসিনা মুজিব এদের সাথে। ওদের সাথে উদার রাজনীতি করে ভাই আপনারা পারবেন না। আপনার বাপ উদার রাজনীতি করতে যায় হাসিনারে নিয়ে এসে তারপরে মারা গেছে। আপনার মা এই হাসিনার এই 21শে আগস্টের গ্রেনেড হামলায় হাসিনার ফাঁসি হওয়া উচিত ছিল। এটা কে বলছে? আমি বলছি না, এটা কে বলছে জানেন? এটা বলছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের স্বাগতম। ভিডিও শুরুতেই বুঝতে পেরেছেন আজকের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী। তাই অনুরোধ থাকবে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যেন সবার আগে সর্বশেষ ও নির্ভরযোগ্য সংবাদ পেয়ে যান। যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি একটি লাইক দিয়ে ভিডিওর মূল বিস্তারিত অংশ দেখে আসি। 2024 সালের 14ই জুলাই থেকে 5ই আগস্ট পর্যন্ত, 5ই আগস্ট শেখ হাসিনা পালিয়ে গিয়েছে, এই 5ই আগস্ট পর্যন্ত পুলিশের গুলিতে প্রায় 1500 ছাত্র নিহত হয়েছেন এবং বিক্ষুব্ধ জনতা গণপিটুনি দিয়ে 44 জন পুলিশকে মেরে ফেলেছে। 43 জন মারা গেছে অন দ্য স্পটে, 14ই আগস্ট একজন হসপিটালে মারা গেছে, এই মোট 44 জন। কিন্তু আওয়ামী লীগের গুজব বাজরা এটাকে 3000, 2000, 3500, তারপরে একজন নারী গর্ভবতী পুলিশ মারা গেছে বলে অনবরত প্রচার করতেছে বিভিন্ন আওয়ামী লীগ দালালরা, এবং এই প্রচারণার মূল গুরু হচ্ছে একজন মহিলা, আমেরিকা থেকে সম্ভবত, নাম নবনীতা চৌধুরী। অনবরত এই মহিলা সোশ্যাল মিডিয়াতে গুজব ছড়িয়ে বেড়াচ্ছে যে পুলিশ মারা গেছে, এবং সেই মহিলা স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের বক্তব্যকে বিকৃত করতেছে, করে তিনি অনবরত তার ইউটিউবে এই গুজব ছড়াচ্ছেন। তো এই আওয়ামী দালাল নবনীতাদের মতো আরো যারা যারা আছে, অনেকে আছেন, এদের এই গুজবের বিরুদ্ধে একটা অনুসন্ধান রিপোর্ট করেছে দ্য ডিসেন্ট পত্রিকা। ধন্যবাদ জানাই। আমি শুধু ডিসেন্ট থেকে একটু পরিষ্কার তাহলে আপনারা বুঝবেন যে আসলে কি রকম গুজব ছড়াচ্ছে। দ্য ডিসেন্ট লিখেছে যে পুলিশ হত্যা নিয়ে ভুয়া গল্প, অসত্য তথ্য ছড়াচ্ছেন সাবেক এবং বর্তমান সাংবাদিকরা। জুলাই গণঅভ্যুত্থান চলাকালে পুলিশ সহ অন্যান্য নিরাপত্তা বাহিনীর গুলিতে সহস্রাধিক বিক্ষোভকারী ছাত্র জনতা নিহত হয়েছেন। জাতিসংঘের মিশন জানিয়েছে যে 2024-এর 16ই জুলাই থেকে অভ্যুত্থানের পরে 15ই আগস্ট পর্যন্ত প্রায় 1400 এর বেশি মানুষ খুন হয়েছেন, যাদের বেশিরভাগই পুলিশের হাতে মারা গেছেন। এর মধ্যে 44 জন পুলিশও রয়েছেন যারা মূলত 4 এবং 5ই আগস্ট বিক্ষুব্ধ জনতার প্রতিরোধের সময় নিহত হয়েছেন। 5ই আগস্ট আওয়ামী লীগ সভাপতি এবং তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর আওয়ামী লীগের পক্ষ থেকে অভ্যুত্থানকালে সহস্রাধিক বিক্ষোভকারীকে হত্যার বিষয়ে কোনো তদন্ত বা বিচার দাবি না করে আওয়ামী লীগ শুধু পুলিশ হত্যা নিয়ে নানান ভুয়া গল্প এবং দাবি সামনে আনে। এই যে 1500 মারা গেল, এটা নিয়ে আওয়ামী লীগ কোনো কথা নেই। আওয়ামী লীগ বলতেছে 3000 পুলিশ হত্যার বিচার চাই। কোথায় 3000 ভাই? এইসব ভুয়া গল্পের মধ্যে রয়েছে জুলাই এবং আগস্টে নাকি 3200 পুলিশকে খুন করা হয়েছে, বা 4 আগস্ট সিরাজগঞ্জে নিহত পুলিশ সদস্যদের মধ্যে একজন গর্ভবতী নারীও নাকি ছিলেন। এবং অতি সম্প্রতি এসব ভুয়া গল্পের সাথে পুলিশের হত্যা বিষয়ক আরো কিছু অসত্য তথ্য ফেসবুকে ছড়ানো হয়েছে। আওয়ামী লীগপন্থী বিভিন্ন ফেসবুক পেজ এবং অ্যাকাউন্টের পাশাপাশি যারা এইসব অসত্য তথ্য ছড়িয়েছেন তাদের মধ্যে নাম করা সাবেক এবং বর্তমান কয়েকজন সাংবাদিকও রয়েছেন। এইরকম কয়েকজন সাংবাদিকের ছড়ানো ভুয়া তথ্য নিয়ে আজকে আমাদের এই দ্য ডিসেন্ট প্রতিবেদন। এক সময় বিবিসি বাংলায় সাংবাদিকতা এবং 71 টিভিতে উপস্থাপনা বিষয়ে কাজ করা নবনীতা চৌধুরী এখন নিজের ইউটিউব চ্যানেলে সাম্প্রতিক ঘটনাবলীর বিশ্লেষণ করেন। 28শে ফেব্রুয়ারি সেখানে পুলিশ হত্যার সংখ্যা আসলে কত, বিচার শুরু হলে কার ভয় শিরোনামে 14 মিনিট 15 সেকেন্ডের একটি ভিডিও আপলোড করেছেন এই নবনীতা চৌধুরী। ভিডিওতে তিনি একাধিক ভুয়া তথ্য এবং গল্প হাজির করেছেন। এর মধ্যে প্রথম ভুয়া তথ্যটি হলো পুলিশটা স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের নামে একটি বানোয়াট বক্তব্য প্রচার করেছেন। ভিডিওর 4 মিনিট পর তিনি বলা শুরু করেন যে বিএনপি সরকার স্পষ্টভাবে এই ঘোষণা পুলিশকে জানিয়ে দিয়েছে যে পুলিশ হত্যা তদন্ত হবে এবং পুলিশ বিভাগ যাতে ওই সময়কার হত্যাগুলোর বিভিন্ন প্রমাণাদি সাক্ষ্য সংগ্রহ শুরু করে এবং পুলিশের হত্যা মামলাগুলো যাতে আবার চাঙ্গা হয়, নতুন করে মামলা করার প্রয়োজন হলে যাতে নতুন করে মামলা করা হয়, কারণ 44 জন পুলিশ সদস্য হত্যা হয়েছে বলে পুলিশ সদর থেকেই বিবৃতি এসেছিল। বাস্তবে আসলে স্বরাষ্ট্রমন্ত্রী এমন কোনো কথাই বলেননি।
স্বরাষ্ট্রমন্ত্রীর নাম ব্যবহার করে ভুয়া ফটোকার্ড ছড়ানো হয় এবং তা একাধিক ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান ভুয়া বলে চিহ্নিত করে, অথচ এই ভুয়া তথ্যের উপর ভিত্তি করেই নবনীতারা ভিডিও বানিয়ে যাচ্ছেন। কিন্তু এরপরও এই ভুয়া বক্তব্য স্বরাষ্ট্রমন্ত্রীর নামে চালিয়েছেন এই নবনীতা চৌধুরী। ফলে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ নিজেও বলেন যে তিনি পুলিশ হত্যার বিচার হবে এমন কোনো কথা কখনোই বলেননি। বরং 1 মার্চ সাংবাদিকরা যখন জানতে চান যে সামাজিক মাধ্যমে তার নামে যে বক্তব্য ছড়িয়েছে সেটির বিষয়ে তিনি কিছু বলবেন কিনা, তখন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন বলেন যে আপনাদের জানা আছে যে অন্তর্বর্তীকালীন সরকারের শেষ সময়ে সুরক্ষা অধ্যাদেশ জারি করা হয়েছিল। তার ভিত্তি ছিল জুলাই জাতীয় সনদের অঙ্গীকারনামা একটি দফা, এবং সেই দফায় সকল রাজনৈতিক দল একমত হয়েছে। জুলাই জাতীয় সনদে যারা সই করেছে তারা সবাই অঙ্গীকারনামার বিষয়ে একমত হয়েছে যে জুলাই গণঅভ্যুত্থানের সময় যারা নেতৃত্ব দিয়েছে, অংশগ্রহণ করেছে, তাদের আইনি সুরক্ষা দিতে হবে, সাংবিধানিক সুরক্ষা দিতে হবে। এসব অঙ্গীকারে আমরা সই করেছি এবং অঙ্গীকারও করেছি। অর্থাৎ পুলিশ হত্যা তদন্ত নিয়ে বর্তমান সরকারের নতুন কোনো অবস্থান নেই, যা অন্তর্বর্তীকালীন সরকারের অবস্থানের বাইরে। মানে এই পুলিশ হত্যা তদন্ত নিয়ে বিএনপি সরকারের অবস্থান ওই ইউনূস সরকারের মতোই কোনো পার্থক্য নেই। এই দাবির পক্ষে আওয়ামী লীগের কেউ কেউ টাইম ম্যাগাজিনের কথিত একটি প্রতিবেদনের রেফারেন্স দিয়ে থাকেন, যদিও 2025 সালেই একাধিক সংবাদ মাধ্যম ও ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান প্রমাণ করেছে যে টাইম ম্যাগাজিনের নামে ছড়ানো খবরটি ছিল ভুয়া। মূলত টাইম ম্যাগাজিন এমন কোনো খবর ছাপায়নি, এবং এই ভুয়া খবরটি এর আগেও একাধিকবার এই নবনীতা চৌধুরী তার ফেসবুক পোস্টে বা ইউটিউব ভিডিওতে প্রচার করেছেন। 28 ফেব্রুয়ারি ভিডিওতে তিনি 3000 পুলিশ হত্যার ভুয়া খবরটি নতুন করে আবার প্রচার করতেছেন। নবনীতা তার ভিডিওতে আরো বলেন যে পুলিশ সদস্যরা যখন 5ই আগস্ট মৃত কয়েকজন পুলিশের লাশ, পচে যাওয়া গলে যাওয়া লাশ যাত্রাবাড়ি থানা থেকে টেনে উদ্ধার করে 5ই আগস্টের 8 দিন পর রাজারবাগ পুলিশ লাইনে তাদের জানাজা হয়েছিল, তখন থেকে পুলিশ সদস্যরা দাবি করে আসছেন যে অভিযোগ করে আসছেন অন্তত 2000 পুলিশ সদস্য 2024-এর জুলাই আগস্টে নিহত হয়েছেন। এবং অনেক পুলিশ সদস্য মনে করেন যে 3 থেকে 3500 পুলিশ নিহত নিখোঁজ ওই 2024-এর জুলাই আগস্টের আন্দোলনের পর থেকে। অর্থাৎ নবনীতা দাবি মতে পুলিশ সদর দপ্তর থেকে জানানো হয়েছিল যে 44 জন পুলিশ সদস্য হত্যা হয়েছে, এবং পুলিশ সদস্যরা নাকি দাবি করে আসছেন যে তাদের অন্তত 2000 পুলিশ সদস্য নিহত হয়েছে। কেউ কেউ নাকি আবার নবনীতাকে বলেছেন 3000। প্রথমত প্রথম আলো পত্রিকায় 25 অক্টোবর 2024-এর এক প্রতিবেদনে দেখা যায় যে প্রধান উপদেষ্টা দপ্তর থেকে পুলিশ সদর দপ্তরের বরাদ দিয়ে একটি তালিকা প্রকাশ করা হয়েছিল। সেই তালিকায় 44 জন নিহত পুলিশ সদস্যের নাম, মৃত্যুর তারিখ, তার ইউনিটের নাম, মৃত্যুর ঘটনাস্থল তুলে ধরা হয়েছিল, এবং বলা হয়েছিল যে যদি এর বাইরে কোনো পুলিশ সদস্যের নাম থাকে তাহলে যেন প্রমাণাদি সহকারে যোগাযোগ করা হয়। কিন্তু এরপর 1.5 বছর অতিবাহিত হওয়ার পরেও আওয়ামী লীগ বা কোনো সাংবাদিক বা অন্য কেউ এই 44 জন পুলিশের বাইরে অন্য কোনো নাম প্রকাশ করতে পারেনি যে এই পুলিশটা নিহত হয়েছে, এই তার বাবা মা বা এই তার স্ত্রী, কোনো প্রমাণ হাজির করতে পারেনি এখন পর্যন্ত। কিন্তু মুখে মুখে বলা যাচ্ছে 3000, 3500, 2000 পুলিশ মারা গেছে। নানাভাবে সার্চ করেও 44 জনের বাইরে আর কোনো পুলিশ সদস্যের নামে তালিকা পাওয়া যায়নি অনলাইনে। দ্বিতীয়ত এই গুজববাজ নবনীতা দাবি করেন যে পুলিশ সদস্যরা নাকি অভিযোগ করে আসছেন যে তাদের অন্তত 2000 পুলিশ সদস্য 2024-এর জুলাই এবং আগস্টে নিহত হয়েছেন। কিন্তু এর পক্ষে তিনি কোনো সূত্র দেননি। কবে, কোথায়, কোন পুলিশ সদস্য মারা গেছে এইরকম কিছুই খুঁজে পাওয়া যায়নি। অনলাইনে অ্যাডভান্স সার্চ করে 2000 হত্যার বিষয়ে কোনো পুলিশ সদস্যের বক্তব্য কোনো সংবাদ মাধ্যমে বা সামাজিক মাধ্যমে খুঁজে পাওয়া যায়নি। 5ই আগস্টের পরে আওয়ামীপন্থী বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট থেকে আরেকটি ভুয়া গল্প ছড়ানো হয়েছিল যে 4 আগস্ট সিরাজগঞ্জের একটি থানায় হামলা করে যে 13 জন পুলিশ সদস্যকে হত্যা করেছিল ছাত্র জনতা, সেখানে নাকি একজন গর্ভবতী পুলিশ সদস্য ছিলেন। বিডি নিউজ 24-এর সাবেক সাংবাদিক এবং বর্তমানে দৈনিক প্রথম আলো পত্রিকার নিয়মিত কলামিস্ট নাদিম মাহমুদ 28 ফেব্রুয়ারি একটি ফেসবুক পোস্টে সেই পুরানো ভুয়া গল্পটি নতুন করে তুলে ধরেছেন। পাশাপাশি পুলিশ হত্যা নিয়ে আরো অসত্য এবং অর্ধসত্য দাবি করতেছেন। নাদিম তার পোস্টে লিখেছেন যে 4 আগস্ট 2024 সিরাজগঞ্জ রানাপুর থানায় 19 জন পুলিশ সদস্য নিহত হওয়ার খবর পত্রিকাগুলোতে প্রকাশিত হয়েছিল, কিন্তু বিভিন্ন কিওয়ার্ড সার্চ করে 19 জন পুলিশ হত্যার কোনো খবর পাওয়া যায়নি। সংবাদ মাধ্যমে পাওয়া যায় যে 13 জন পুলিশের নিহত খবর, মাত্র 13 জন, 19 জন না। যেমন 4 আগস্ট 2024 সালে ইত্তেফাক পত্রিকা শিরোনাম ছিল যে এনায়েতপুরে গণপিটুনিতে 13 পুলিশ সদস্য নিহত, গুলিতে 3 শিক্ষার্থী নিহত। মানে 13 জন পুলিশ মারা গেছে, আবার গুলিতে 3 জন মারা গেছে শিক্ষার্থী। একই দিনে এনটিভির খবরে বলা হয় সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় হামলা, 13 পুলিশ নিহত। প্রথম আলোর খবরের শিরোনাম ছিল হামলা সিরাজগঞ্জ এনায়েতপুর থানায় 13 পুলিশ নিহত। তার মানে এই 13 জন পুলিশ নিহত হওয়ার খবর কিন্তু শেখ হাসিনার আমলেই পুলিশ জানিয়েছে, এবং কোনো সংবাদ মাধ্যমে 19 জন মারা গেছে এই তথ্য জানায়নি। অথচ নাদিম মাহমুদ তার পোস্টে অসত্যভাবে দাবি করেন যে 4 আগস্ট সারা দেশের পত্রিকাগুলো যখন 19 জন পুলিশ সদস্যের হত্যার খবর প্রকাশ করলো, তখন ইউনূস সরকার সেটাকে নামিয়ে 15তে করলো। মানে ইউনূস সরকার 4 জন কমিয়ে 15 করলো, অথচ পুলিশ মারা গেছে 19 জন। কিন্তু প্রকৃত ঘটনা হচ্ছে ঠিক তার উল্টা। উল্টা কিরকম? হাসিনার অধীনের পুলিশের বরাতে যখন সকল দেশের গণমাধ্যম জানিয়েছিল যে 13 জন পুলিশ মারা গেছে, তার 4 দিন পর 8ই আগস্ট ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়ে তদন্ত করে বলেছে যে এই ঘটনায় 15 জন পুলিশ মারা গেছে। 15 জন। তার মানে ইউনূস সরকার এনায়েতপুরে পুলিশ নিহত হওয়ার সংখ্যা তো কমায়নি, বরং 2 জন আরো বেশি মারা গেছে বলে তথ্য দিয়েছে। অথচ এই আওয়ামী দালাল নাদিম মাহমুদ বলতেছেন যে ইউনূস সরকার নাকি সংখ্যা আরো কমিয়েছে। প্রথম আলো নিয়মিত কলামিস্ট নাদিম মাহমুদ তার ফেসবুকে আরো দাবি করেছেন যে সংবাদ প্রতিবেদনে বলা হয়েছিল যে এনায়েতপুর থানায় নিহতের মধ্যে একজন গর্ভবতী নারী পুলিশ ছিলেন।
এই দাবিটিও কোনো সংবাদ মাধ্যমে পাওয়া যায়নি, বরং ঘটনাস্থলে কোনো অন্তঃসত্ত্বা নারী পুলিশ ছিলেনই না। এ সংক্রান্ত অজস্র প্রতিবেদন প্রকাশিত হয়েছে, বিভিন্ন ফ্যাক্ট চেক প্রতিষ্ঠান এগুলো দেখেছে। মূলত অভ্যুত্থানের পর 4 আগস্ট সিরাজগঞ্জে নিহত পুলিশের মধ্যে একজন গর্ভবতী নারীও ছিলেন, এমন কিছু দাবি প্রচার করা হয় ফেসবুকে, আওয়ামী লীগপন্থী কিছু অ্যাকাউন্টে। কিছু পোস্টে তারা একজন নারী পুলিশ সদস্যের ছবিও প্রচার করে। কিন্তু দৈনিক আজকের পত্রিকা তাদের নিজস্ব যাচাই করে দেখেছে যে সিরাজগঞ্জে সেই দিন কোনো নারী পুলিশ মারা যাননি, যারা মারা গিয়েছেন সবাই পুরুষ। এবং একটি নারী পুলিশের ছবি ছড়িয়ে দেওয়া হয়েছে যে এই নারী পুলিশ মারা গেছে, কিন্তু ছড়িয়ে পড়া ওই ছবিটি হচ্ছে জীবিত একজন নারীর। তার নাম হচ্ছে পৃথিবী চাকমা। সেই পৃথিবী চাকমা এখনো বেঁচে আছে। এ নিয়ে একাধিক ফ্যাক্ট চেকিং প্রতিবেদন প্রকাশিত হয়েছে। শুধু তাই নয়, পুলিশ সদস্যের মৃত্যু নিয়ে বিভ্রান্তি ছড়িয়েছেন বিবিসি বাংলার আরেক সাবেক সাংবাদিক এবং বর্তমানে আলাপ নামে একটি ডিজিটাল প্ল্যাটফর্মে কর্মরত আরেক আওয়ামী দালাল আহরা হোসেন। তিনি একই দিনে এক ফেসবুক পোস্টে লিখেছেন যে তারপর তারা রাষ্ট্রের দায়িত্ব বুঝে নিল এবং নিজেরাই খুনি হয়ে উঠল। তাদের অনুসারীরা খুঁজে খুঁজে হত্যা করলো, রাষ্ট্রের পুলিশ বাহিনীদের উন্মুক্তের মতো পেটালো, কোপালো, পোড়ালো, খুন করে পুলিশের লাশ ঝুলিয়ে রাখলো। দিনের পর দিন তারা একই কাজ করে বেড়ালো, অথচ রাষ্ট্রের মালিক তখন তারা। সেই ম্যান্ডেটবিহীন রাষ্ট্রের মালিকরা এবার জারি করলো আরেক ইন্ডেমনিটি। এই পুলিশ হত্যাকারীদের বিচার করা যাবে না। বিপ্লব হয়ে যাওয়ার পর দিনের পর দিন তারা এতগুলো পুলিশকে উন্মুক্তের মতো হত্যা করলো, এখন তাদের নাকি বিচার করা যাবে না। অর্থাৎ এই আহরা হোসেন তিনি দাবি করতেছেন যে জুলাইয়ের গণ অভ্যুত্থানের পর ছাত্ররা রাষ্ট্রের দায়িত্ব নেওয়ার পর বা অন্তর্বর্তীকালীন সরকার 8ই আগস্ট থেকে আসীন হওয়ার পর নাকি ছাত্ররা খুঁজে খুঁজে পুলিশ বাহিনীর সদস্যদেরকে হত্যা করেছে, লাশ পুড়িয়েছে এবং খুন করে লাশ ঝুলিয়ে রেখেছে। কিন্তু যাচাই করে দেখা গেছে যে এই দাবিটা একদম ভিত্তিহীন। প্রথম আলোর 25 অক্টোবর 2024 খবর অনুযায়ী যেই 44 জন পুলিশ নিহত হওয়া তালিকা দিয়েছে পুলিশ সদর দপ্তর, তাতে সকল পুলিশের মারা যাওয়ার স্থান এবং সময় উল্লেখ আছে। সেখানে দেখা যায় 5ই আগস্টের পর দিন থেকে কোনো পুলিশ নিহতের তথ্য নেই। তার মানে 44 জন পুলিশের 43 জন ঘটনাস্থলে নিহত হয়েছেন। 16ই জুলাই থেকে আন্দোলন শুরু হওয়ার পর থেকে 5ই আগস্ট বিকালে হাসিনা পালিয়ে ভারতে চলে যাওয়ার কয়েক ঘন্টা পর পর্যন্ত এই 44 জন পুলিশ মারা গেছে। এই সময় আহত একজন পুলিশ সদস্য মারা গেছেন 14ই আগস্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়। অর্থাৎ নিহত 44 পুলিশের কেউই 5ই আগস্টের পরে আর হামলা শিকার হননি। এই পুলিশগুলো মারা গিয়েছেন 16ই জুলাই থেকে 5ই আগস্ট দুপুর পর্যন্ত। তাহলে দেখুন, এই আওয়ামী লীগ ভারতে বসে যেমন গুজব ছড়াচ্ছে, তেমনি ভারতীয় মিডিয়াকে দিয়ে যেমন গুজব ছড়াচ্ছে, তেমনি বাংলাদেশে বসে সরাসরি আওয়ামী লীগ না করলেও কিছু আওয়ামীপন্থী দালাল, কিছু সুশীল, তারা এই ধরনের গুজবগুলো অনবরত ছড়িয়ে যাচ্ছে। এবং ইউনূস সরকারের আমলে এসব গুজব ছড়াতো দেশের বাইরে। ইউনূস সরকারের পতনের পরে এইসব দালালরা যারা বাংলাদেশে আছে আরো সাহসী হয়ে তারা এই ধরনের অসত্য খবর, বিভ্রান্তিকর খবর প্রচার করতেছে। এবং দুঃখ লাগে আমার অনেক যে এই সব লোকদের চ্যানেলে আবার বিএনপির লোক যায়, এনসিপির লোকও যায়, জামাতের লোক অনেকে যায়। হ্যাঁ, আমরা ডাকলে আসে না। এই নবনীতাদের মতো গুজব বাজার ডাকলে সেখানে অতিথি হয়ে যায়, গিয়ে আবার ভুয়া তথ্যগুলো আবার দিয়েও আসে। এই হচ্ছে কি অবস্থা। মানে আপনি যত গুজব ছড়াবেন ততই আপনার ভিউ বেশি হবে, মানুষজন আপনার চ্যানেলে আসবে। হ্যাঁ, তো দর্শক, আমাদেরকে একটা রিকোয়েস্ট করি রোজা রমজানের দিন যে এই যে পুলিশের হত্যা নিয়ে এইরকম গুজব ছড়াচ্ছে, জনগণকে বুঝাতে হবে যে এগুলো মিথ্যা। আচ্ছা, 44 জন পুলিশ মারা গিয়েছে, এর বাইরে যদি কেউ মারা গিয়ে থাকে তাদের ফ্যামিলি আছে না? আচ্ছা, এখন তো ইউনূস ক্ষমতায় নাই, এখন তো আছে বিএনপি, তাদের ফ্যামিলি আছে না? তাদের ভাই, তাদের বোন, তাদের স্ত্রী, তাদের সন্তানরা আসুক, বলুক যে আমাদের একজন অমুক আত্মীয় পুলিশে ছিল, সে মারা গেছে, তার লাশ আমরা পাই না। বলুক, একটা প্রমাণও বের করতে পারিনি। নির্বাচনের পর জামাত তাদের একটা অকল্পনীয় মিশন সফল করতে পেরেছে। এটা জামাতও চিন্তা করেনি যে এটা সফল হবে। হ্যাঁ, সফল হয়েছে। মাত্র 10 দিনের মধ্যে জামাত এই মিশনটা সফল করতে পেরেছে। 10 দিন সময় লেগেছে। কি ইউনূসের আমলে অতি সূক্ষ্ম, একদম ক্রিয়েটিভ, ইনোভেটিভ স্টাইলে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে, যেটা খালি চোখে মোটেও দেখা যায়নি। খালি চোখে যা দেখেছেন একটা ফ্রি ফেয়ার ইলেকশন, শান্তিপূর্ণ ইলেকশন এবং ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ নির্বাচন। খালি চোখে কিভাবে বাংলাদেশের নির্বাচনে 2-4 জন নিহত হবে, এটা একদম স্বাভাবিক। অথচ বাংলাদেশে এতটাই সুন্দর নির্বাচন হয়েছে, কোনো হতাহতের ঘটনা ঘটেনি। শান্তিপূর্ণ নির্বাচন, কেউ ভোট দিতে যে বাধার সম্মুখীন হয়নি, সবাই ভোট দিয়ে এসেছে এবং সবাই খুশি। এই জীবনে প্রথম নির্বিঘ্নে ভোট দিলাম, কত সুন্দর পরিবেশ। সেনাবাহিনী বিএনপি সন্ত্রাসীদেরকে পিটিয়ে মাঠ ছাড়া করেছে, বিএনপির এমপি ক্যান্ডিডেটকে ঘাট ধরে বের করে দিয়েছে শৃঙ্খলার স্বার্থে। এই ইতিহাসের অন্যতম টাইট এবং ফেয়ার ইলেকশন। কিন্তু সন্ধ্যার পরে কত সুন্দরভাবে রেজাল্ট ইঞ্জিনিয়ারিং করলো, যেটা জনগণ তো খালি চোখে দেখেনি। এত সুন্দর একটা ফেয়ার ইলেকশন, সেই নির্বাচন পাতারও নির্বাচন ছিল, সেই নির্বাচন ইঞ্জিনিয়ার নির্বাচন, সেই নির্বাচনের ফলাফল কারচুপি হয়েছে, এটা বিশ্বাস করানো জনগণকে এটা কিন্তু অসম্ভব ছিল। কারণ খালি চোখে তো আমরা দেখেছি ইতিহাসের সেরা নির্বাচন। ইউনূস যেটা বলেছিল ওইটাই। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যেটা হয়েছে সেটা হচ্ছে শতাব্দীর সেরা নির্বাচন। আমি একটা ডেটা দিয়ে দেখিয়েছিলাম যে বাংলাদেশের ইতিহাসে এত কম সহিংস নির্বাচন কখনো হয়নি। শতাব্দীর সেরা নির্বাচন হয়েছে, অ্যাবসলিউটলি রাইট। তো সেখানে তারপরেও এই নির্বাচনে এই হচ্ছে সেই হচ্ছে, এটা প্রমাণ করা ওয়াজ ভেরি টাফ। কিন্তু না, যেটা সত্য, ইঞ্জিনিয়ারিং হয়েছে। অলরেডি হাইকোর্ট অলরেডি ইঞ্জিনিয়ারিং এর প্রমাণ পেয়েছে, যার ফলে অনেকগুলো নির্বাচনী আসনের ফলাফল, নির্বাচনী আসনের রেজাল্ট শিট, ব্যালট পেপার থেকে শুরু করে যাবতীয় কাগজপত্র পেপার হাইকোর্টের হেফাজতে নেওয়ার নির্দেশ দিয়েছে। এর মানে প্রাথমিক প্রমাণ পাওয়ার পরে এই সিদ্ধান্ত। তো এই পরিস্থিতিতে নির্বাচন ইঞ্জিনিয়ারিং হয়েছে, জামাত হারেনি, তাদেরকে হারিয়ে দেওয়া হয়েছে। জনগণকে এটা বোঝানো, এই পারসেপশন তৈরি করা ওয়াজ অলমোস্ট ইম্পসিবল। কিন্তু এটা জামাতের জন্য জরুরি ছিল, কারণ
জনগণ জামাতের পক্ষে ছিল, আমরা হাইপ তুলেছিলাম এবং হাইপ তৈরি করতে পেরেছিলাম যে জামাত ক্ষমতা আসবে। আমিরে জামাত জনগণ স্বপ্ন দেখাতে পেরেছিলেন যে জামাত ক্ষমতা আসবে। মানুষ বিশ্বাস করতো জামাত ইজ ক্যাপেবল টু কাম ইনটু পাওয়ার। তো এই পরিস্থিতিতে যে আসলে কেন তাহলে জামাত ক্ষমতা আসতে পারে, আসলে তাদের আসতে দেওয়া হয়নি, তাদেরকে হারিয়ে দেওয়া হয়েছে। এই বাস্তবতাটা জনগণকে বোঝানো জরুরি ছিল, যে তাদের উপর যে জুলুম করা হয়েছে, ইঞ্জিনিয়ারিং করে হারিয়ে দেওয়া হয়েছে, এটা বোঝানোটা জরুরি ছিল। নইলে ক্ষমতা আসতে না পারলেও বিএনপি জামাতের মধ্যে ব্যবধান থাকার কথা একদম সামান্য। দল হিসাবে জামাতের দৃশ্যমান ভোটার অবশ্যই বেশি ছিল ভোটের আগে, কিন্তু আওয়ামী লীগ ভোটের সমীকরণে বিএনপি অরিজিনালি জিতে যাওয়ার কথা, জিতে গেছে, কিন্তু এত ব্যবধান হওয়ার কথা নয়। এর মানে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু এই জিনিসটা জনগণকে মানুষ জামাত বুঝাবে, যেহেতু শতাব্দীর সেরা নির্বাচন হয়েছে দিনের বেলায়, এটা বোঝানো অসম্ভব ছিল। কিন্তু না, 10 দিনের মধ্যে এখন বিএনপির লোকজন সবাই বিশ্বাস করে যে ইঞ্জিনিয়ারিং করে আমরা জিতেছি। জনগণ বিশ্বাস করে রেজাল্ট ইঞ্জিনিয়ারিং হয়েছে। রাস্তাঘাটে হাটে ঘাটে যেখানেই যান, যে না জামাত হারে নাই, হারিয়ে দেওয়া হয়েছে। উত্তরায় একটা চায়ের দোকানে চাঁদপুর অঞ্চলে বিএনপি নেতা বলছেন, আমি দায়িত্ব নিয়ে বলছি, তিনি বলছেন তারেক রহমান আসলে ঢাকা শতাব্দীতে জিতে নেয়, ওটা জিতিয়ে দেওয়া হয়েছে। এবং এটা ডাক্তার শফিকুর রহমান মেনে নিয়েছেন যে তারেক রহমানকে নিয়ে ঝামেলা করার দরকার নেই। আবার ঢাকা 7, ঢাকা 6, গাইবান্ধা 4, এগুলোতে আরো বিভিন্ন জায়গায় জামাত হারে নাই। কক্সবাজারে জামাত হারে নাই, আরো বিভিন্ন জায়গায় হারিয়ে দেওয়া হয়েছে। বিএনপির লোকজন বলে যে আসলে আমরা তো এইভাবে জিতি নাই, আওয়ামী লীগের ভোটে কিছুটা এগিয়েছিলাম, বাকিটা ইঞ্জিনিয়ারিং। জিজ্ঞেস করেন আপনি আপনার আত্মীয় স্বজন যদি বিএনপি থাকে জিজ্ঞেস করেন, তারা স্বীকার করবে। তো দর্শক, তো জামাতের লোকজন আমিরে জামাত বলেছে বলেই তো আমরা, জামাত বললে এটা জনগণের কাছে যায় না, আমরা জনগণের কাছে পৌঁছে দিই। তো যেভাবে হোক, জামাত না বললে তো আমরা জনগণের কাছে এভাবে পৌঁছাতাম না। জামাত সংসদে শপথ নিয়েছে, নির্বাচনের ফলাফল মেনে নিয়েছে, তারপরও মেনে না নিলে, নির্বাচনের ফলাফল মেনে না নিয়ে বিক্ষোভ মিছিল করলে জনগণকে কারচুপি ইঞ্জিনিয়ারিং বোঝানো সহজ হতো। কিন্তু ফলাফল মেনে নিয়ে, শপথ নিয়েও জনগণকে বোঝানো, ইট ওয়াজ অলসো ভেরি টাফ। বাট তারপরও জামাত এটা এখানে সফল হয়েছে, সবাই বিশ্বাস করে। এবং এই বিশ্বাসের গুরুত্ব রাজনীতি অনেক, রাজনীতিতে পারসেপশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। বিএনপি নৈতিকভাবেই জনগণের কাছ থেকে লেজিটিমেসি পায়নি, যে তোমরা তো ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতা এসেছো। কথায় কথায় জনগণ খোটা দেয়, আসলে কি জিতছো? তোমাদের তো জিতিয়ে দেওয়া হয়েছে। ইউনূস, খলিলুর রহমান, ভারত, আওয়ামী লীগ, নেক্সাস তোমাদের জিতিয়ে দিয়েছে। অতএব এটা বিএনপির জন্য একটা লেজিটিমেসি ক্রাইসিস বটে। তো দর্শক, জামাত এই মিশনে সফল হয়েছে। দেখেন, সিলেটে জামাতের আমির বলেছেন, যেখানেই যাচ্ছি লোকে বলে আপনারা হারেননি, হারিয়ে দেওয়া হয়েছে। ইটস ভেরি সিগনিফিকেন্ট। যেখানে যাচ্ছি লোকে বলছে আপনারা হারেননি, হারিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, লোকজন এটা বিশ্বাস করছে। এই পারসেপশন জামাতের রাজনীতিতে একটা বিরাট অর্জন, এবং বিএনপির জন্য এটা একটা ধাক্কা। মানুষ বিএনপি কথায় কথায় ভোট বলবে। নৈতিকভাবে এই তকপানি দেশ চালানো কঠিন। জামাতের সেক্রেটারি জেনারেল বলছেন, জামাতকে 50টির বেশি আসনে হারিয়ে দেওয়া হয়েছে। আমি কিন্তু বলছি না যে জামাত একদম ক্ষমতায় যেত না। সাপোজ এটাই সত্য যে 50টির একদম ফ্রি যদি ইঞ্জিনিয়ারিং যদি না হতো, যেভাবে ভোট হয়েছে ওইভাবে ফলাফল হলে হয়তো 50টার বেশি বাদ দিলাম, কমপক্ষে 50টার মতো আসন বাড়তো। তাহলে 80-50, 130টা আসন যদি জামাতের থাকতো, তাহলে বুঝেন যে সংসদের অবস্থাটা কত সুন্দর হতো, ভারসাম্যপূর্ণ সংসদ হতো। বিরোধী দলকে বাদ দিয়ে সরকারি দল কোনো কিছু করার সুযোগ ছিল না, মিলে মিশে চলতে বাধ্য হতো। এবং সারা দেশে 130 জায়গায় জামাতের এমপি থাকলে কোথায় এত নির্যাতন বা করতেন কোথায়? জামাতের উপর নির্যাতন করলে তাহলে তারাও ভয় থাকতো, বাকি জায়গায় তো আমরাও তাহলে মার খেতে পারি, কারণ প্রায় সমান সময় একটু পার্থক্য। তখন হয়তো জাতীয় সরকার গঠনের চিন্তাও করতো, একটা ঐক্যবদ্ধ বাংলাদেশ দেখতাম। কিন্তু না, ষড়যন্ত্রকারী সেটা হতে দেয়নি। ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে 50টির বেশি আসনে হারিয়ে দিয়ে একটা অসম পার্লামেন্ট গঠন করেছে, যে পার্লামেন্টের তাৎপর্য এখন কম, কারণ বিএনপি যা চাই সেটা পাশ করাতে পারবে, তাদের ব্রুট মেজরিটি আছে। এখানে বিরোধী দলের সাথে আন্ডারস্ট্যান্ডিং যাওয়া, মিলেমিশে চলার কোনো প্রয়োজনীয়তা তাদের কাছে নেই। হ্যাঁ, রাজপথের কারণে হয়তো বা কিছুটা মূল্যায়ন করবে, কারণ রাজপথের শক্তি বিরোধী দলেরই বেশি, কারণ জামাত এনসিপি প্রচন্ড শক্তিশালী দল। তো দর্শক, এই যে জামাতের আমিরও বলছেন ইলেকশন ইঞ্জিনিয়ারিং, জামাতের আমির আগে আরো স্পষ্ট বলেছেন ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে ফলাফল পাল্টে দেওয়া হয়েছে। এখন বলছেন মানুষ বলছে, নিয়মিত বলছেন, বিএনপি নেতাদের পাশে বসে এই কথা বলছেন ইফতার পার্টিতে। তো এর মধ্য দিয়ে জামাত এই পারসেপশন পলিটিক্সে অনেক দূর এগিয়ে গেল। এটা জামাতের রাজনীতিতে একটা গ্রেট অ্যাচিভমেন্ট। এতক্ষণ মনোযোগ সহকারে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যেন সবার আগে সর্বশেষ সংবাদ পেয়ে যান। দর্শকবৃন্দ, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।